বুঝেছো এইটা। বাট মনে রাখতে হবে যে এই জায়গাটা যেমন খুবই ইম্পর্টেন্ট, তেমনি তারপরের কেজে যখন আসবো তখন ব্রিলিয়ান্টরা এই ডি ভাগ ভি সাইন আলফা ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবে। হ্যাঁ, ওইখানে ভেরি ইম্পর্টেন্ট ভুল হয়ে যায়, বুঝতে পারছো? যেটা ওই যে ওদের রাজশাহী কলেজের সেকশনে পড়িয়েছিলাম, ওরা মানতে কেউ কেউ চায়নি, কেউ কেউ বলেছে না স্যার আপনি সঠিক, ওরা যেটা শিখেছে সেটা ভুল। নদী, নৌকা, স্রোত, সাঁতারু। তো তুমি আজকে নদীতে নামবা, তুমি আজকে এ নদী থেকে উঠে যাবা, বুঝে গেল? 2 বছর ব্যাপী নদীতে থাকা যাবে না। আর শীতকাল শুরু হচ্ছে, ধরে নাও নদীতে অত বেশি থাকলে তোমার ঠান্ডা লেগে নিউমোনিয়া হবে। এটা কি এঁকেছি বলো? নদীর মতো মনে হচ্ছে? আচ্ছা, তারপরে বুঝে নিবা যে এটা একদমই সমান্তরাল 2 ধার চলে গিয়েছে, এটুকুই হচ্ছে নদী। এ নদীর ক্ষেত্রে খেয়াল করো যে নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে এইভাবে, আর একটু হয়তো বেশি ঢেউ খেলানো দিতে পারো স্রোত। তো যে স্রোত প্রবাহিত হচ্ছে তার একটা বেগ দিলে, বেগ স্কেলার না ভেক্টর? ভেক্টর রাশি। তো নদীর যে স্রোত তার বেগটাকে তুমি ইউ নামে ডাকলে কোনো অসুবিধা আছে? তাহলে আমরা এখানে নিচে এক এক করে লিখে দিব, যেটা যেটা তুমি এইখানে রাশি হিসেবে থাকবে তার আগে লিখে দাও। নদীর স্রোতের বেগকে আমরা লিখলাম ভেক্টর ইউ, ঠিক আছে? এখন স্রোতের বেগ না বলে কখনো যদি কোনো বইতে লিখে নদীর বেগ, তাহলে বুঝে নিবা যে নদীতে স্রোত ওই বেগে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে কি না? তাহলে নদীর বেগ বা স্রোতের বেগ একই কথা, কি নামে ডাকলাম? ইউ। খুব ভালো। এখন আমি যদি বলি যে এই পাড়ের একটি বিন্দু হচ্ছে এ বিন্দু থেকে আমরা ওই পাড়ে যাব, ওই পাড়ের দিকে যদি যাই তাহলে বলো যে ও পাড়ে যে পাড় এর মধ্যে মিনিমাম ডিস্টেন্স হইতে হলে অবশ্যই সোজা হবে। তাহলে কেউ যদি মনে করে যে আমি মিনিমাম ডিস্টেন্সে যাব, তাহলে মিনিমাম ডিস্টেন্সে গেলে তাকে এই বরাবর যেতে হবে, নাকি বলো? এখন এই বরাবর ওই পাড়ে যে বিন্দু তাকে একটা নাম দিলাম আমরা যে এই বিন্দু হচ্ছে বি বিন্দু। তাহলে সোজা অপর পাড়ে পৌঁছাতে চাইলে ওকে যেতে হবে কোথায়? এ বি বরাবর, নাকি বলো? এখন কোনো একটি নৌকা, গল্পটা এখন শুরু হবে, কোনো একটি নৌকা কোনো একজন সাঁতারু এই বরাবর রওনা দিয়েছে সোজা বিতে পৌঁছানোর জন্য, যেতে পারবে কিনা? কেন যেতে পারবে না? স্রোত প্রবাহিত হচ্ছে। আমি এখানে স্রোতটা দেখাচ্ছি না, বাম দিকে দেখিয়ে রাখলাম এজন্য যে এখানে আমাকে অনেক কিছু আঁকতে হবে, লিখতে হবে, জ্ঞানজাম হয়ে যাবে, তাই তো? তো তোমরা শুধু না, প্রতি ব্যাচের একদম অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, ট্যালেন্টেড সবাই বলে যে এই স্রোত প্রবাহিত অবস্থায় সোজা অপর পাড়ে যাওয়া যাবে না। যদি সোজা রওনা দেই তাহলে কোন দিকে রওনা দিলে সোজা যাওয়া সম্ভব? তাহলে দেখো, আমার এখন যেটা মনে হয় যে এ থেকে বিতে রওনা দিয়ে স্রোতের ধাক্কায় সে হয়তো এই দিকে চলে যাচ্ছে, নাকি বলো? কোনো একটা পয়েন্ট সিতে চলে গেল সে। তাহলে কোনো একটা বিন্দু যদি সিতে চলে যায়, আমার নৌকার যত তেল খরচ হবে হোক, ভাড়া বেশি লাগবে লাগুক, আমার কষ্ট হবে হোক, কিন্তু আমি যেতে চাই কোথায়? বিতে। তাহলে বিতে যদি পৌঁছাতে চাই আমাকে কি করা লাগবে? বিতে পৌঁছাতে চাইলে কি করা লাগবে বলো তো? এই দিক দেখছো না, এই দিকে একটু কাত করে হয়তো রওনা দিতে হবে, নাকি বলো? এখন কাত করে যেটা রওনা দিয়েছো এই বরাবর কেউ চেষ্টা চালাচ্ছে, আলটিমেটলি এই বরাবর সে যদি যেতে 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 এই জায়গাতে পৌঁছাই, যে বিন্দুটাকে আমি হয়তো নাম দিলাম ডি, তাহলে কি ঠিক হবে? হ্যাঁ, আমি এমনভাবে চেষ্টা চালাইলাম এদিকে যাইতে 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 আবার ডিতে পৌঁছে গেলাম, হবে? তাহলে তো গল্প একই, আবারও বিতে পৌঁছাতে পারিনি। অ্যাকচুয়ালি তুমি রওনা দিবা এদিকে, তোমার নৌকা এদিকে রওনা দিবে, সাঁতারুর বেগ এদিকে হবে। সাঁতারু যে বেগটা এটা আসলে এটা ইফোর্ট, এদিকেও চেষ্টা চালাচ্ছে, কিন্তু সে যেদিকে চেষ্টা চালাচ্ছে তার বিপরীত দিকের একটা অংশ এসে ধাক্কা দিচ্ছে কে? স্রোত। তা আমরা স্রোতটাকে এই বরাবর যে যাচ্ছে সেটাকে আমি ধরে নিচ্ছি যে এইখানে ক্রিয়াশীল এই ভেক্টর, স্রোত ভেক্টরটাকে ইউ লিখলাম, আর নৌকা এই বরাবরই এইখানে
যে বেগ নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাকে কি লিখলাম, ভি। তাহলে দুটো ভেক্টরের মধ্যে একটা কোণ সৃষ্টি হয়েছে, যে কোণটা হচ্ছে আমি নাম দিতে পারি। আচ্ছা, থিওরিটিক্যালি এই কোণটার নাম আমরা দিলাম কত, আলফা কোণ। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল আলফা। আমরা তাহলে এখানে একটু লিখে দিই, নদীর বা স্রোতের বেগ ইউ আর নৌকার চেষ্টাশীল বেগ। আজকে এই শব্দটি প্রথম লিখলাম, কেন লিখলাম বলো তো? এই যে নৌকাটা আসলে এই বরাবর যাওয়ার চেষ্টা করছে যে বেগে, সেটা হচ্ছে ভি। হ্যাঁ, এদের মধ্যে কোন অ্যাঙ্গেল বিটুইন স্রোত অ্যান্ড নৌকা, তাহলে স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যে যে কোণ তাকে কি লিখলাম, আলফা। এ দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা আলফা। ওকে, আমরা একটা জিনিস জানি যে একই বিন্দুতে যদি দুটো ভেক্টর ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি সৃষ্টি হয়, যোগফল পাও, ভেক্টর রেজাল্টেন্ট পাও, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টেই এই স্রোত আর নৌকা এদের হচ্ছে একটা ধাক্কাধাক্কি হচ্ছে। অথবা তুমি যদি বলো এই পয়েন্টেও এইদিকে স্রোত হয়তো যাওয়ার চেষ্টা করছে এইদিকে, আর না স্রোত বললাম নাকি, ওইটা এদিকে যাওয়ার চেষ্টা করছে, এটা হচ্ছে নৌকা, আর এদিকে কে যাচ্ছে, স্রোত। তাহলে সেই স্রোতের মধ্যে দিয়ে যখন নৌকা যেতে চাইবে, স্রোত এদিকে যাচ্ছে আর নৌকা এদিকে যাচ্ছে, তাহলে এই দুটো তলের স্পর্শে তাদের যে ভেক্টর রেজাল্ট সেটা কোনো একটা দিকে হবে, নাকি বলো? এই ভেক্টর রেজাল্টটা যদি এই বরাবর হয়, সামহাও ভেক্টর রেজাল্টটা তৈরি হয়েছে এই বরাবর, তাহলে অবশ্যই ফাইনালি এই বরাবর নৌকাটা সরতে সরতে চলে যাবে, নাকি বলো? তাহলে নৌকা যদি সামহাও এদিকে যাইতে পারে, তখন এই দুটো ভেক্টরের ভেক্টর যোগফল হবে ডব্লিউ। দ্যাট মিন্স ডব্লিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি। তাহলে ডব্লিউকে কি আমি নৌকার বেগ বলবো, স্রোতের বেগ বলবো? না, নৌকা এবং স্রোতের বেগের লব্ধি, নৌকা এবং স্রোতের বেগের, তাহলে এটাকে আমরা লব্ধি বললাম। হ্যাঁ, এই দুটো বেগ থেকে যে লব্ধিটা সৃষ্টি, আর লব্ধি যেদিকে হবে, তাকাও, লব্ধি যেদিকে হবে এই নৌকা নামক বস্তুটি আসলে সে লব্ধি বরাবর একটা বেগ নিয়ে যাওয়ার সুযোগ পাবে, বুঝতে পারছো? কিন্তু যদি এই বরাবর রওনা দিত তাহলে কি লব্ধিটা হতো না? তাহলেও হতো, কিন্তু স্রোত আর এই বরাবর বেগের লব্ধি হিসেবে ভাসতে ভাসতে সেটা সিঁড়ির দিকে যাচ্ছিল, তাই না? যে কোনো দিকে দুটো ভেক্টর ক্রিয়া করলে তার একটা লব্ধি অবশ্যই থাকবে, বুঝতে পারছো? সেটা 0 হোক অথবা ম্যাক্সিমাম মান হোক, থাকবে না, বুঝোনি? আচ্ছা, তো সেই লব্ধির পরিমাণটা কত লিখেছি, ডব্লিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি। আন্ডারস্ট্যান্ড? এখন লব্ধির মান নির্ণয় করার আমরা সূত্র জানি। আমরা লব্ধির মান নির্ণয় করার প্রথমে যদি সূত্র বলি, তাহলে লব্ধি বেগ ডব্লিউ এর মান যদি খুঁজতে চাই, তাহলে সেটা হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টয়েস ইউ ভি কজ আলফা। তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল কোণ কত, আলফা। গেল? আচ্ছা, এই লব্ধিরও একটা দিক থাকবে, থাকবে না? তাহলে আমরা একটু লিখি লব্ধির দিক। সেই লব্ধির দিককে তুমি যদি কোণ থিটা দিয়ে লিখো, কোণ থিটা, তাহলে লব্ধির দিক নির্ণয়ের সূত্র থিটা কোণের সাপেক্ষে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এখন এইখানে তুমি কার সঙ্গে লব্ধিটা বের করবা সেটা হচ্ছে বিষয়। আমি এই থিটা কোণ সবসময়ের জন্যই যেদিকে লব্ধি, তাহলে লব্ধি ডব্লিউ, আর আরেকটা মূল ভেক্টর হয় ইউ এর সঙ্গে কোণ করবা অথবা ভি এর সঙ্গে কোণ করবা, না বুঝলো না? আরে লব্ধির দিক যেটা, তাহলে ওই লব্ধি যেটা রেজাল্ট যে আর দ্বারা শিখেছিলাম, সেই আর হয় পি এর সঙ্গে কোণ করবে অথবা কিউ এর সঙ্গে কোণ করবে, সে কোণটাই তো বের করবা। আমি এই লব্ধির দিকটাকে আমি থিটা নামে ডাকলাম। যদি আমি বলি যে এই থিটা এই ইউ এর সঙ্গে কোণ করে যাচ্ছে, বা আমি ইউ এর সঙ্গে কোণটা খুঁজতে যাচ্ছি, তাহলে ইউ এটা
আর ধরে নাও ডব্লিউ এ বরাবর যাচ্ছে, তাহলে সেই ইউ এর সঙ্গে এটা কোণ, বুঝলে কি না? দিস ইজ দ্য অ্যাঙ্গেল থিটা। হ্যাঁ, তুমি কিন্তু এই লব্ধির দিক চাইলে পরে ভি এর সঙ্গেও কোণটা খুঁজতে পারতো না? তাহলে তখন কোনটা হইতো? ভি এর সঙ্গে কোণ নিশ্চয় এদিকে ভি আর এদিকে ডব্লিউ, তাহলে পরে এটা তখন হতো ভি এর সঙ্গে কোণ। বুঝতে পারছো? তা আমি যদি তাহলে ইউ এর সঙ্গে কোণটা খুঁজতে চাই, খেয়াল রাখবা যার সঙ্গে আমরা কোণ নির্ণয় করব সে কি থাকবে? মুক্ত অবস্থায় থাকবে। হ্যাঁ, সে এখানে ফাঁকা থাকলো। আর অপর ভেক্টর যেটা ভি, ভি এর সঙ্গে উপরে যাবে সাইন আর মধ্যবর্তী কোণ সে আলফা। ঠিক আছে, ভি এর সঙ্গে এখানে যাবে কস আলফা। এ তো ছিল। এইটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে তারপরের স্টেপগুলো শেখার জন্য 3টা ক্লাসের দরকার পড়ে না। তার স্টেপগুলো আমরা খুব কম সময়ের মধ্যে এটুকু জেনে নিতে পারবো। শুধু তুমি বলো লব্ধির মান নির্ণয় আর দিক নির্ণয়, বুঝেছো? 1 নাম্বার কেস যা, হ্যাঁ কি কি বুঝিনি, জোরে বলো। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তুমি যদি ভি এর সঙ্গে কোণ মাপতে চাও পারবা না? তাহলে ভি এর সঙ্গে কোণ মাপতে চাইলে পারবা, তখন এখানে কে থাকবে? ভি মুক্ত অবস্থায় থাকবে আর ইউ এখানে। কিন্তু আমি একে একে বলি আর তুমি বুঝে নিবা যে তুমি তখন কোনটা করবা। হ্যাঁ, প্রথমেই কেস নাম্বার 1, 1 নাম্বার ক্ষেত্র এইরকমভাবে প্লট করি যে নৌকা সোজা অপর পাড়ে যাবে, সোজা অপর পাড়ে পৌঁছানোর ক্ষেত্রে নৌকা সোজা অপর পাড়ে পৌঁছানোর ক্ষেত্রে কেয়ারফুলি দেখো, সোজা অপর পাড় বলতে তাহলে এবি বরাবর যাবে নাকি বলো? এবি বরাবর, তাহলে 2 পাড় যদি সমান্তরাল হয়, দুটো সমান্তরাল রেখার মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে লম্ব, তাহলে এবার এই বরাবর যেটা দূরত্ব এটা একদম আড়াআড়ি বা প্রস্থ বরাবর নাকি বলো? আড়াআড়ি বলবো বা প্রস্থ বরাবর। তাহলে এই খাড়া বা সোজা অপর পাড়ে যে যাচ্ছে এইটাই হচ্ছে মিনিমাম ডিস্টেন্স নাকি বলো? এইটা থেকে যদি একটু এ থেকে যদি আরেকটু কাত হয়ে যায় তাহলে সেটা হচ্ছে এই এবি এর চেয়ে বড় হবে না, বুঝিনি? তাহলে এবি কি? মিনিমাম ডিস্টেন্স, বুঝছো? একদম ন্যূনতম দূরত্ব। তা এই সোজা অপর পাড়ে যখন যাবে তখন এটাই হবে ন্যূনতম দূরত্ব, মনে থাকবে। এই ন্যূনতম বানান ঠিক আছে? ঠিক নাই? তোমরা যেটা লিখো ওটাই ঠিক নাই, আজ থেকে এটা লিখবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে মনে করে যে এখানে জ ফলাটা দিবে, এটার উচ্চারণ করাই একটু কঠিন। হ্যাঁ, একে তো দীর্ঘ উ, আবার কি আছে জ ফলা, কীরকমভাবে উচ্চারণ করবা? হ্যাঁ, ন্যূনতম। হ্যাঁ আচ্ছা, তাহলে নৌকা সোজা অপর পাড়ে পৌঁছানোর ক্ষেত্রে এই ন্যূনতম যে দূরত্ব বললাম এটার উচ্চারণের চেয়েও এই টপিকটা সহজ। ওকে, আমরা এই জায়গাতে যেটা করব, যদি লব্ধি বেগের ব্যাপার আসে ভাই, তাহলে অলওয়েজ মাথায় রাখবা যে এই বরাবর যাইতে হলে নৌকাকে তার একটু বাম দিকে রওনা দিতে হবে। বাম দিকে যদি রওনা দাও তাহলে যে ঘটনাটা ঘটবে, স্রোত এসে তাকে ধাক্কা দিবে। জিনিসটা কেমন ঘটবে জানো? যে ও চেষ্টা চালাচ্ছে, আমার এই কলমের সামনের দিকটা একটু খেয়াল রাখবা যে এটাই হচ্ছে নৌকার হচ্ছে মুখের বা সম্মুখ দিক, বুঝছো? তাহলে নৌকা এই বরাবর রওনা দিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই বরাবর রওনা দিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু স্রোত এসে প্রতি মুহূর্তে তাকে ধাক্কা দিচ্ছে। পুরো নদীতে একই রকম যদি সুষম স্রোত বয় তাহলে পুরো নদীর ওই স্রোতকে ফাইট করার জন্য সে এই বরাবর প্রচেষ্টা চালাচ্ছে আর স্রোত এসে ধাক্কা দিয়ে তাকে এই বরাবর নিয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা কীরকম হবে? নৌকার মুখ এদিকে কিন্তু জিনিসটা স্লাইড হচ্ছে সোজা এই বরাবর, বুঝতে পারছো তো? তাহলে মুখ হয়ে আছে এদিকে কিন্তু তার স্লাইডিংটা এই বরাবর, আন্ডারস্ট্যান্ড? তাহলে ভি এর ডিরেকশন বাই এইটা, আর
সে আলটিমেটলি লব্ধি বেগে যাচ্ছে এই বরাবর। কারণটা কি? ওই ভিকে এসে এই বরাবর এসে কে ধাক্কা দিচ্ছে? স্রোত ইউ। তাহলে এই ইউ আর ভি প্রতি মুহূর্তে এরকম একটা অ্যাঙ্গেল করে ক্রিয়া করছে, আর রেজাল্টেন্টটা এই বরাবর যাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এই যে অনেকগুলো একদম ছেঁড়া বেড়া নৌকা নদী এগুলো এঁকে দিয়েছি, তুমি ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ ক্লিয়ার। তাহলে এবার আমরা হিসাবটা এইভাবে পাবো যে আমার এই বরাবর যাচ্ছে মানে স্রোতের সঙ্গে কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। না বুঝতে পারেন? স্রোতের সঙ্গে কোণ কয় ডিগ্রি? তাহলে এবার দেখো একটা জানা মান বের হয়ে গেছে। তাহলে লব্ধি যেটা তৈরি হবে সোজা অপর পাড়ে যাওয়ার সময় সেটা স্রোতের সঙ্গে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এ মান দিবে না, না দিলেও তুমি তো বুঝে নিবা এরপরে যে আড়াআড়ি যাচ্ছে, অপর পাড়ে সোজা অপর পাড়ে যাচ্ছে, আর স্রোত প্রবাহিত হচ্ছে নদীর সঙ্গে সমান্তরাল, তাহলে পরে কোণ কয় ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি। এটা কার কোণ? লব্ধির। এটা লব্ধির। আন্ডারস্ট্যান্ড? এই সময়ে তুমি তাহলে লব্ধির দিক নির্ণয়ে tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, হ্যাঁ ডিরেক্ট tan 90 ডিগ্রি লিখে দিয়েছি, কোনো অসুবিধা? এর সঙ্গে অ্যাকচুয়ালি তার কোণটা কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ভেরি গুড। tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, তাই তো? tan 90 ডিগ্রির মান আসলে অসংজ্ঞায়িত, তাই না? মানে এটা অসীম মানের একটা রেজাল্ট দেয় যেটা আমরা মাপতে পারছি না, বাট তার উল্টোটা আমাদের কাছাকাছি। এটা যেমন ম্যাক্সিমাম ভ্যালু, তেমনি তার একটা অপোজিট দিকে কি আছে? মিনিমাম ভ্যালু। তো tan 90 ডিগ্রি মানে 1/cot 90 ডিগ্রি, জানি না? তাহলে 1/cot 90 ডিগ্রি ভি সাইন আলফা আপন ইউ প্লাস ভি কজ আলফা, ঠিক আছে না? এখন cot 90 ডিগ্রির মান কত রে? 0। তাহলে 1/0 ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা আপন কত হবে? ইউ প্লাস ভি কজ আলফা। এখন আড়াআড়ি গুণ করব বা বজ্র গুণ। তো এই বজ্র গুণনে এটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে এই লাইনটা ভালো করে কেয়ারফুলি একটু দেখে লিখো তো ভাই, যে এটার সঙ্গে এটা গুণ হলো আর এটার সঙ্গে এটা গুণ হলো, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু কত? 0। আপনাকে এবার এই জায়গাতে যে মানগুলো সাপ্লাই দেবে সেটা শুনেন। যদি এরকম হয় যে স্রোতের বেগ উল্লেখ করেছে, নৌকার বেগ উল্লেখ করেছে, আর বলেছে যে কত কোণে রওনা দিলে, স্রোতের সঙ্গে কত কোণে রওনা দিলে সোজা অপর পাড়ে যেতে পারবে, তাহলে কার মান খুঁজতে হবে? তো দুটো মান দেয়া থাকলে আলফার মান খুঁজে পাবা না? এই মানটা বসাবা, এই মানটা ডান দিকে গেলে কি হবে? মাইনাস। তারপরে কজ আলফা খুঁজতে হবে আমাকে, এজন্য ভিড় গিয়ে কি হবে ওখানে? ভাগ, তাই না? তারপরে আলফা খুঁজতে হলে কজ ইনভার্স। আন্ডারস্ট্যান্ড? তাহলে এটাকে সংক্ষেপে একত্র করে যদি লিখি, এই জিনিসটার ফলাফলটা তাহলে এরকম 1 2 3 4 করে। আমরা তাহলে সৃজনশীলের অ্যান্সার করার সময় এভাবে করব, কিন্তু অন্য কোথাও ধর না অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ অথবা এমসিকিউ এসছে, তখন তো তুমি যত তাড়াতাড়ি পারো করবা, নাকি বলো? তাহলে আমি এক এক করে সূত্রগুলো লিখো, এক এক করে লিখো। এক নম্বরে হচ্ছে এখানে ইউ প্লাস ভি, ও এটা তো আছেই, এটা থাকলো। ওই ফরম্যাট থেকে চাইলে আমরা ভি কজ আলফা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? মাইনাস ইউ। ভি কজ আলফা সমান কী হবে? মাইনাস ইউ। এটা কিন্তু সুন্দর একটা মিনিং দিয়েছে। যদি কেউ ফিজিক্সের দৃষ্টিতে তাকায় তাহলে এর মিনিংটা চমৎকার। এই মিনিং যে বুঝে ফেলবে, খেয়াল করো, ইউ কোন দিকে? এদিকে। ইউ এদিকে না? তাহলে স্রোত এদিকে গিয়ে ধাক্কা দিচ্ছে, সেই স্রোতের বেগ কত? ইউ। স্রোতের বেগ ইউ। তার বিপরীত মুখী যদি বলো তাহলে সেটা কি হবে? মাইনাস ইউ। সে মাইনাস ইউ বিবেচনা না করে আমি শুধু মানের গল্প বলি,
তাহলে ইউ এর মানের সমান হতে হবে ভি কজ আলফা, ইউ এর মানের সমান হতে হবে। তাহলে এই দুটো যখন সমান হবে, এই বরাবর যে ভি বেগে রওনা দিয়েছে, তাহলে এই বরাবর যদি ভি বেগে রওনা দেয় তাহলে পরে তার কিন্তু দেখো যে কজ আলফা, তার কজ আলফা উপাংশ কোনটা কোনটা, এই বরাবর ধরে নাও নৌকাটা রওনা দিয়েছে, এই বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে, তাই না? বুঝছো? স্রোতের সঙ্গে কোণ কয় ডিগ্রি? আলফা, আলফা। স্রোতের সঙ্গে কোণ কত? এদিকে ইউ আর এটা হলো ভি। তাহলে ভি এর দুটো উপাংশ, আনত ভেক্টরের দুটো উপাংশ ভাগ করতে তুমি জানো, একটা উলম্ব উপাংশ, একটা ভূমি উপাংশ। তো এই ভি এর ভূমি উপাংশ কোন দিকে দেখবা? ভি এর আলফা কোণের সাপেক্ষে ভূমি উপাংশ এদিকে, সেটা হলো ভি কজ আলফা। আর ওই উপাংশের সঙ্গে ঠিক লম্ব বরাবর হয় কি? উলম্ব উপাংশ। তাহলে এই উপাংশের সঙ্গে লম্ব বরাবর উপাংশটা এইদিকে, এটা হবে ভি সাইন আলফা। না বুঝতে পারোনি? কঠিন হয়ে গেছে। উপাংশ দুটো পরস্পরের সঙ্গে কি হবে? লম্ব। তাহলে এই বরাবর যদি ভেক্টর কাজও করে, সে ভূমির সঙ্গে টোটাল কোণ কত? আলফা। আলফা কোণের সাপেক্ষে ভূমি উপাংশ কত হবে? কজ আলফা। বুঝতে পারছো? বুঝনি? এখন এই দিকে তাহলে খেয়াল করে দেখো, স্রোত যেদিকে, তুমি যদি এই জিনিসটাকে এইভাবে কেউ লিখতো তাহলে কি খুব অন্যায় হতো কিনা দেখো তো, যে ভি কজ আলফা ইজ ইকুয়াল টু ইউ, ঠিক নাই? ইউ এর মান যত, ইউ এর মান যত, ভি কজ আলফার নেগেটিভ মানটা হতে হবে তত। তাহলে এদিকে যদি ভি কজ আলফা প্লাস হয়, তার বিপরীত দিকে কত? মাইনাস ভি কজ আলফা। বুঝেছো কিনা? আর এদিকে ছিল ইউ, তাহলে ইউ আর ভি কজ আলফা যখন সমান হবে, সমান কিন্তু বিপরীত দিকে, তাহলে তাদের লব্ধি কত হবে? না, তাদের লব্ধি কি হবে আগে সেটা বলো। সমান, দুটো সমান ভেক্টর কিন্তু বিপরীতমুখী, লব্ধি কত হবে? শূন্য। বুঝনি? তাহলে এ দুটো যখন সমান হয়ে যাবে তখন স্রোতটাকেও প্রতিহত করে ফেলতে পারবে, তখন নিউট্রাল। তখন নিউট্রাল হয়ে গেলে সে কত বেগ নিয়ে এই বরাবর এগিয়ে যাবে? ভি সাইন আলফা বেগে তখন যাবে। এটা কি বুঝেছো? তাহলে আলটিমেটলি সোজা অপর পাড়ে যাওয়ার জন্য অলওয়েজ ভি কজ আলফা কার সমান হতে হবে? মাইনাস ইউ, অথবা মাইনাস ভি কজ আলফা হতে হবে কার সমান? ইউ এর সমান। বুঝেছো কি না? আচ্ছা, আমার স্টুডেন্টগুলো সবসময় আমি ভালো পাই, কিন্তু এদের একটা সমস্যা হয়, এরাকে খুব সহজ আবার প্রতারিত করতে পারে। বুঝছো? অন্যরা বলবে না টিচারদের কাছে পড়িস না, টিচারদের ট্রেনিং থাকে, টিচারদের মানে ট্রেনিংয়ে যেতে হয়, তখন ব্যস্ত, ছুটি দিবে ব্যাচ, তাই না? আবার বলে টিচাররা তোমাকে যখন তখন সময় দিতে পারবে না, তোমার যে প্রবলেম হবে তুমি গিয়ে কথা বলতে পারবে না, এইসব বলে। এগুলো কোনো কথা? হ্যাঁ, তুমি একটা অদক্ষ ডাক্তারের কাছে কেন যাও না? যে উনি চিকিৎসা অনেক বেশি সময় নিয়ে করলেও হয়তো আমাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারবে না, কিন্তু দক্ষ কারো কাছে কেন যাও? যে উনি 10 মিনিট শুনলে বোঝা যাবে যে তার কী রোগ, তাই তো? তো তুমি যে রোগ নিয়ে আসো, ফিজিক্সের একজন মানুষ বুঝে যাবে যে ওর কি অসুবিধা, আমি 2টা কথা বললেও বুঝে যাবে, বুঝলে? তো এগুলো ওইভাবে না শিখে তুমি এভাবে লজিক্যালি চিন্তা করলেও পারো। হ্যাঁ, আচ্ছা, এটুকু বুঝেছো? এটুকু যদি বুঝে থাকো তাহলে তারপরের লাইনে এইভাবেই নিশ্চয় লিখবা যে কজ আলফা ইজ ইকুয়াল টু, মাইনাস তো একটা আছে সমীকরণে, ইউ ভাগ কত হবে রে? ভি। অ্যান্ড আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। অলওয়েজ এটা করলে রেজাল্ট পেয়ে যাবা। হ্যাঁ, কয় ডিগ্রি কোণে রওনা দিলে সোজা অপর পাড়ে যেতে পারবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, এরা যে এটা বুঝে গেল, তাহলে তারপরে কি? তারপরে কি শিখাবো আমরা? আসো 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 আসো, কেয়ারফুলি দেখবা। একটু ডিফারেন্ট কালার দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই বরাবর একটা দাগ দিয়েছি, নদীর এপার থেকে ওপারের যে দূরত্ব তাকে কি লিখলাম? ডি। দিস ইজ দ্য ওয়েডথ অফ দ্য রিভার। তাহলে এটা হলো নদীর প্রস্থ, নদীর প্রস্থ। এখন সোজা এই বরাবর যাওয়ার সুযোগ পেয়েছে নৌকাটি,
কত সময়ে ওই পারে যেতে পারবে, এটা হচ্ছে গল্প। তাহলে অপর পারে পৌঁছানোর সময় সূত্র লিখো, অপর পারে পৌঁছানোর সময়। দেখো, আমরা সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের একটা সূত্র জানি, এর সমান ভিটি, জানি। এটা যারা জানে তারা জানে যে ওই সমবেগে তাহলে যদি তুমি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের সময় চাও, তাহলে টাইম টি ইজ ইকুয়াল টু এস ভাগ ভি, এস ভাগ ভি, আন্ডারস্ট্যান্ড। এখন এইখানেও সময় চায় যে আমি অপর পারে পৌঁছাবো, সেই অপর পারে পৌঁছানোর সময়টাকে যদি টি লিখি, এবার যে দূরত্বটি তাকে কি দ্বারা লিখেছি, ডি, এ বি বা ডি, তাই না? তাহলে তুমি ডিরেক্ট লিখবা ডি। আর যে বেগে ওই বরাবর চলছে, তো সরল রৈখিক যে ব্যাপারগুলো আমরা শিখেছিলাম রৈখিক বেগের ক্ষেত্রে, তো রৈখিক বেগ যেদিকে সেদিকেই তো দূরত্ব অতিক্রম, তাহলে ওই দূরত্বকে ওই দিকের যে বেগ সেই বেগ দিয়ে ভাগ দিই। তাহলে বলো এখন আমার এই বরাবর যে দূরত্ব তাকে আমি ভাগ দিব কোন বেগ দিয়ে? তাহলে আমরা লব্ধি বেগ দিয়ে ভাগ দিব, মনে থাকবে। তাহলে লব্ধি বেগ ডব্লিউ দিয়ে ভাগ দিব। এখন এই লব্ধি বেগ তুমি এই সূত্র দিয়ে বের করতে পারো। এই সূত্রে যদি মানগুলো বসাও টসাও তাহলে যে রেজাল্টটা পাবা, আর এই যে ভি কজ আলফা আর ইউ পরস্পরকে যখন ক্যান্সেল করে দেয় তখন শুধুমাত্র এখানে যে উপাংশটা তাকে এভাবে স্লাইড করে নিয়ে যাওয়ার জন্য দায়ী, সেটা হলো ভি সাইন আলফা, আন্ডারস্ট্যান্ড। তাহলে তুমি চাইলে এটা ডব্লিউ দ্বারা যেমন লিখেছো তেমনি চাইলে এটা লিখতে পারবে ডি ভাগ ভি সাইন আলফা। বুঝলে না বুঝনি? বুঝেছো এইটা। বাট মনে রাখতে হবে যে এই জায়গাটা যেমন খুবই ইম্পর্টেন্ট, তেমনি তার পরের কেজে যখন আসবো তখন ব্রিলিয়ান্টরা এই ডি ভাগ ভি সাইন আলফা ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবে। হ্যাঁ, ওইখানে ভেরি ইম্পর্টেন্ট ভুল হয়ে যায়, বুঝতে পারছো? যেটা ওই যে ওদের রাজশাহী কলেজের সেকশনে পড়িয়েছিলাম, ওরা মানতে কেউ কেউ চায়নি, কেউ কেউ বলেছে না স্যার আপনি সঠিক, ওরা যেটা শিখেছে সেটা ভুল। ভি সাইন আলফা এই বরাবর যখন রওনা দিয়েছে তখন তার এই বরাবর একটা উপাংশ পেয়েছো কি, ভি সাইন আলফা। পরের কেসটা দেখলে তুমি বুঝে যাবো। দেখি আমরা, ওকে পরের কেসে যাই। কেস 2 লিখো, নৌকা এ বি বরাবর রওনা দিলে, এ বি বরাবর রওনা দিয়েছে বলতে তাহলে স্রোতের সঙ্গে এখন কোন কয় ডিগ্রি? হ্যাঁ, আগের বার ভাই তাহলে বাম দিকে রওনা দিয়ে অপর পাড়ে গিয়েছিল, তখন থিটা 90 ডিগ্রি ছিল, তাই না? মানে লব্ধির দিকটা ছিল 90 ডিগ্রি। আর এবার স্রোত আর নৌকার বেগের মধ্যে কোণ হবে কয় ডিগ্রি? তাহলে আলফার মানটাই 90 ডিগ্রি, আন্ডারস্ট্যান্ড? বুঝেছো? আচ্ছা, আলফার মান যদি এবার ফিক্সড 90 ডিগ্রি বলে দেয়, তখন তুমি যখন ডব্লিউ নির্ণয় করবা, কারণ ডব্লিউর মানের ক্ষেত্রে দেখো আলফার মান কয় ডিগ্রি? কস 90 ডিগ্রি মান কত তোমাদের দিকে? 0। তাহলে 0 হয়ে গেলে কত হবে ডব্লিউর মান? ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মনে থাকবে না? থাকবে। আরেকটা কথা, এইটা যদি হয়ে থাকে আর লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে ট্যান থিটা, এবার কি এ থিটার মান 90 ডিগ্রি? না, এ বরাবর রওনা দিয়ে এ বরাবর যাইতে পারবে না, তাকে ধাক্কা দিয়ে দিকে পাঠিয়ে দেবে, তাহলে থিটার মান অন্য কিছু পাওয়া, কিন্তু কার মান 90 ডিগ্রি? আলফার মান 90 ডিগ্রি। ভেরি গুড। তাহলে তুমি নিশ্চয় এখানে জানতে যে ভি সাইন আলফা ডিভাইডেড বাই কত ছিল? ইউ প্লাস ভি কজ আলফা। আপনি বলেন তো সাইন 90 ডিগ্রি, আলফার মান যেহেতু 90 ডিগ্রি, 90 ডিগ্রির মান কত? 1, আর এটা 0। দ্যাট মিন্স এটা আলটিমেটলি যে সমীকরণ দাঁড়াবে সেটা হলো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি ভাগ ইউ। গল্প আছে আর? ঠিক আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি ভাগ ইউ। তাহলে এই দুটো বিষয় খেয়াল রাখবা, যে এটাও একটু ছোট হয়ে গেল, এটাও একটু ছোট হয়ে গেল। ওই যে 90 ডিগ্রির মান 1 হওয়ার কারণে হিসাবটা সুবিধা হয়ে যায়, আবার এইটা 90 ডিগ্রির মান 0 হওয়ার কারণে সিম্পল হয়ে গেছে, নাকি বলো? আচ্ছা, আমার এবার
স্টুডেন্টদের যখন বলি যে বাবা এবার সোজা অপর পাড়ে তো যাচ্ছে, রওনা দিয়েছে, কিন্তু পৌঁছায় গেল শীতে ধাক্কা টাক্কা খেয়ে, তখন সময় কত হবে? এক্ষেত্রে সময় কত? তাহলে লিখে নাও, নদী পার হওয়ার ক্ষেত্রে সময়, নদী পাড়ের ক্ষেত্রে যে সময়টা, সেই টি এর ক্ষেত্রে এবার কত লিখব? অথবা এটাকে টি প্রাইম বা T1 দিয়ে লিখি, কোনো অসুবিধা আছে? এই T1টা কত লিখব? এই শোনো, এটা যেহেতু সেকেন্ড কেস, ওটার সঙ্গে যেন গুলিয়ে না ফেলো, তাই আমরা এটাকে সবগুলোকেই একটু ডিফারেন্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার ওই একই নৌকার বেগ, স্রোতের বেগ দিয়ে মাঝে মাঝে এই টাইপের গাণিতিক প্রবলেম দিবে, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে আমরা যেগুলো শিখছি সেটা ধরে নাও যে আলাদা লব্ধি বেগ, আলাদা কোণে যাবে, আর আলাদা সময় পাবো, তাই তো? সেই T1 এর মান ব্রিলিয়ান্টদের কেউ কেউ ডি ভাগ সাইন আলফা, ভি সাইন আলফা লিখেছে, ভি সাইন আলফা লিখেছে, বুঝছো? যেদিকে শেষ নৌকাটা রওনা দিই, ওর ধারণা যে নৌকা যদি এই বরাবরও রওনা দেয়, তাহলে পরে এই বরাবর তো একটা তার নৌকার বেগের উপাংশ আছে, সেটা ভি কজ আলফা, আর উলম্ব বরাবর উপাংশটা কত? এখন উলম্ব বরাবর দূরত্ব কত? ডি। তাহলে খাড়া এই বরাবর, প্রস্থ বরাবর দূরত্ব ডি, আর ওই বরাবরই তুমি বেগের যে উপাংশটা লিখেছো সেটা কি? ভি সাইন আলফা। বাট এটা কখনোই করতে পারবে না। কেন পারবে না? তুমি দেখো সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে 1 যদি হয়, তাহলে আলটিমেটলি আমি এই বরাবর রওনা দেওয়ার কথা বলেছি নৌকার, তাহলে পরে এটা ডি ভাগ কতই হবে? ভি হচ্ছে 90 ডিগ্রি সাপেক্ষে, তাহলে তো আমার ওই নৌকার মূল বেগ পেয়ে যাচ্ছে, নাকি বলো? তো নৌকার মূল বেগ দিয়ে তো এ বরাবর যাইতে পারবে না, স্রোতকে তো সে একটা গুরুত্ব দিতে হবে, নাকি বলো? স্রোত ধাক্কা দিয়ে তাকে কিছুটা বেগ কমাই দিবে তো। তাহলে ভি বেগ দিয়ে, কিন্তু বেগ যখন ছোট মানের দেয় দুটো, হয়তো একটা 8, একটা 10, একটা 6, একটা 10, তখন যে সঠিকভাবে করেছে তার মান যেরকম পাওয়া যায়, এইভাবে ভুল হয়েতে করলেও মান মোটামুটি একই পাওয়া যায়। তাহলে অঙ্ক মিলে, মান মিলে, কিন্তু ফিজিক্স মিলে না, বুঝতে পারছো তো? তাহলে আমরা এটা করতে পারবো না। কেন? আরেকটা লজিক বলে দিই তোমারে। লজিকটা হচ্ছে যে তুমি ভাই এরকম শিখেছিলা নিশ্চয়, যে এইটা যদি আনত তল হয়, তাহলে এই আনত তলে থিটা কোণের সাপেক্ষে এফ একটা ভেক্টর যখন ক্রিয়া করে, তখন সেই ভেক্টরের এদিক বরাবর কত পেয়েছিলাম? এফ কস থিটা, আর উলম্ব বরাবর। আচ্ছা, আমি তোমাকে বলে দিই যে এই এফ সাইন থিটা কি এফের দিক বরাবর? তাহলে ভি সাইন আলফা কখনো কি ভি এর দিক বরাবর হবে? তাহলে ভি সাইন আলফা দেখো, তাহলে এইটা কিন্তু থিটা কোণের এটার উপাংশটা থিটা কোণে হয় এদিকে হবে, অথবা থিটা কোণে এদিকে পাচ্ছ, তাই তো? তাহলে মূল ভেক্টরের সঙ্গে কিন্তু সেটা উপাংশটা নাই, আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে ভি সাইন আলফা ভি এর সঙ্গে হয় 90 ডিগ্রি ডানে অথবা 90 ডিগ্রি বামে, না বুঝতে পারলে না? তাহলে এই ভি এর সঙ্গে কিন্তু এটা অন্যদিকে, তা আমার দূরত্ব এদিকে নিয়েছি ভাই, আর ভি সাইন আলফা বলতে যদি এদিকে বলি বা এদিকে বলি, তাহলে সেই দিকের বেগ দিয়ে তো আমি ভাগ দিতে পারবো না, আমি বুঝতে পারছি? তাহলে ভি সাইন আলফা অবশ্যই ভি এর দিক বরাবর নয়, ভি সাইন আলফা ভি এর চেয়ে ভিন্ন কোনো দিকে হবে, নাকি বলো? নিশ্চয় এখানে এফ আর এফ সাইন থিটা একদিকে না, তাহলে ভি আর ভি সাইন আলফা একদিকে নয়। তো আমার এদিকের দূরত্বকে ভিন্ন কোনো দিকের বেগ দিয়ে ভাগ দিলে এটা ভ্যালিড হবে না। আমি বোঝাতে পারছি না? পারিনি? যারা এটা বুঝেছে তাদের ধন্যবাদ, যে বুঝেনি তাকে ওয়েলকাম। আসো, তাহলে আমরা এইখানে যেটা করব, যে স্যার আপনি যে এটা ক্রস দিয়ে দিয়েছেন, তাহলে কোনটা হবে? তা আমরা এটাকে একদম লাল কালি দিয়ে ক্রস দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা ক্রস দিবা এরকম লাল কালি দিয়ে দিবা। তাহলে কীরকম হবে? T1 ইজ ইকুয়াল টু, ভেরি সিম্পল, যে আমরা ডিকে কখনোই ভাগ দিব না কোনো কিছু দিয়ে। হ্যাঁ, যেই বরাবর দূরত্ব অতিক্রম করেছে, যদি স্রোতের ধাক্কা খেয়ে সেটা কোন বরাবর যায়? এসি বরাবর যদি যায়, তাহলে এসি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে সেই এসি দূরত্ব
তাকে আমি ভাগ দিব ওই বরাবর বেগ দিয়ে। ওই বরাবর কোন বেগ তৈরি হবে? লব্ধি বেগ। সেটা কত? AW1 মনে থাকবে। তাহলে AW1 দিয়ে ভাগ দিব। আন্ডারস্ট্যান্ড? এখন এই দূরত্বটা বের করতে পারাটা একটা কাজ, এটা খুবই সিম্পল। তুমি লব্ধির দিক নির্ণয় করতে পারবে না ভাই? লব্ধির দিক যদি কেউ নির্ণয় করতে পারে তাহলে ভালো করে সে যেন একটু দেখে নেয়। আমার এইবার ভালো করে দেখো যে এইদিকে কিন্তু নৌকা রওনা দিয়েছে, তাই না? আর এইদিকে আছে স্রোত ইউ, ধাক্কাধাক্কি করে তারা এই বরাবর গিয়েছে, এটাকে ধরে নিলাম সি। তাহলে এ থেকে বিতে যেতে পারেনি, কোথায় গিয়েছে? তাহলে এটা লব্ধির ডিরেকশান ডাব্লিউ। সে একটা কোণ করে গিয়েছে, যে কোণটা তৈরি করেছে সে কোণকে আমি কি নামে ডাকলাম? থিটা। আর আগে ইউ আর ভি এর মধ্যে যে কোণটা ছিল সে কোণটা কী ছিল? তো থিটা সে বের করতে পারবে না, তো আমরা এখানে নাম দিয়েছি কি? θ1। তাহলে সে θ1 বের করবে, এখান থেকে করতে পারবে না। আচ্ছা, সে θ1 যদি বের করে, এখানেও কোণটা দেখো একান্তর হিসেবে এটাও কত হবে? θ1। তো তার কাছে এখন যে বিষয়টা রয়েছে, এই যে দেখো যে এই দূরত্বটা বাইর করা হচ্ছে কাজ। তো ভাই আমার এটা যদি দূরত্ব ডি হয় তাহলে লম্ব বরাবর দূরত্বটা কত হয়ে আছে? ডি। আর এই বরাবর একটা কোণ পেয়েছো θ1, তাহলে এই কোণটাও যদি θ1 হয় তাহলে দেখো লম্ব বাহুটা ডি, কোণটা θ1, এটা তাহলে ভূমি আর এটা তাহলে কি? অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে কার সম্পর্ক? সাইন। তাহলে আমরা চাইলেই লিখতে পারবো সাইন θ1 ইজ ইকুয়াল টু লম্ব ভাগ, না লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বটা কিন্তু ডি আর অতিভুজটা কী রে ভাই? এসি। আচ্ছা, তাহলে আমার যদি এটা নির্ণয় করার দরকার পড়ে, ঠিক লিখেছে লম্ব ভাগ অতিভুজ? হ্যাঁ ঠিক নাই? তাহলে এটা লম্ব আর এটা অতিভুজ। তাহলে সেই অতিভুজটা যখন খুঁজবে এসি, তখন সে ডিকে কত দিয়ে ভাগ দিবে? সাইন θ1, মনে থাকবে। তাহলে যে কোণটা বের করবা, লব্ধির যে দিক θ1, সেই কোণের সাইন মান দিয়ে ভাগ দিয়ে দিতে হবে কাকে? এ ডিকে। তাহলে আমরা কি পেয়ে যাব? এটা যে এই ক্রস ওয়ে স্লোপ ওয়েতে যেটা গেল, যে দূরত্বটা গেল, সে দূরত্বটা পেয়ে যাব। বুঝতে পারছো? এবার সেই এসিকে সেই W1 দিয়ে কী করবো রে? ভাগ। তাহলে এখানে সময় পেয়ে যাব। হ্যাঁ, এবার এই ওয়েতে দুই সময়ের মধ্যে তুলনা করার সুযোগ তুমি পাবা যে কোনটা আগে গেল। বুঝলে না বোঝনি? বুঝেছ, ধন্যবাদ। তো সাধারণত দেখা যায়, খেয়াল করবে একটা জিনিস, একটু খেয়াল করবে, সাধারণত দেখা যায় যে এখানে আগের পেজে দেখি, সাধারণত দেখা যায় যে এইদিকে যখন ভি বেগে রওনা দিয়েছে, কোন কয় ডিগ্রি? আচ্ছা, কোন যে আলফা, এই আলফাটা হইতে হয় সবসময় এ 90-র চেয়েও বেশি, 90-র চেয়েও, তাহলে সোজা অপর পারে যাবে। 90-র চেয়ে বেশি হলে কসের মান নেগেটিভ, তাহলে এখানে মূল এই ইউ স্কোয়ার ভি স্কোয়ার থেকে একটা নেগেটিভ জিনিস বাদ যাবে, নাকি বলো? তাহলে বাদ গেলে পরে ডব্লুর যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে কমে যাবে। বাট এইখানে খেয়াল করো, এইখানে এই ইউ স্কোয়ার ভি স্কোয়ার এই জায়গা থেকে কোনো কিছু বাদ যাচ্ছে না, আর ওখানে একটা নেগেটিভ জিনিস তাহলে বাদ যাচ্ছিল, তাই তো? তাহলে একটা নেগেটিভ হচ্ছিল মান, তাহলে কোনটা বড় হবে? তাহলে এই W1 বেগটা বড়। তাহলে লম্ব বরাবর রওনা দিলে স্রোত তাকে ধাক্কা দিয়ে একটু বেশি বেগে এদিকে পাঠাতে পারে, আর এই বরাবর যাওয়ার জন্য বাম দিকে স্রোতকে ফাইট করে যেতে হয়। বুঝলে? তাহলে কোন সময় বেগ বেশি থাকবে? যদি এই বরাবর রওনা দেয় বেগ বেশি, আর এই দিকে রওনা দিলে তখন বেগ কম বেগে পৌঁছাতে পারবে। বুঝলে? এই ওকে, এইটা যদি কেউ বুঝে থাকো, এবার এখানে এই জিনিসটাকে শেখায় যে এটা ন্যূনতম সময়ে নদী পার হতে পারে। যেহেতু এই বরাবর রওনা দিলে বেগটা বেশি, ওই বেশি বেগের কারণে এটা তাড়াতাড়ি চলে যায়। কিন্তু মনে রাখবা যে এই বরাবর যখন যায় তখন দূরত্বটা একটু বেড়ে যায়, নাকি বলো? তারপরেও এই বরাবর যাওয়ার ক্ষেত্রে মোটামুটি একটু সময়টা কম পায়। তাহলে এটাকে আমরা কি বলবো? মিনিমাম টাইম। কিন্তু কতটুকু কম বেশি তা হিসাব করার জন্য এ ওয়েতেই করতে হবে। হ্যাঁ, এ ওয়েতেই করা লাগবে। বিষয়গুলো বুঝেছ?
আচ্ছা, থিওরি যদি বুঝে থাকো তাহলে কি আমি দুইটা অঙ্ক করে দিব? দুইটা অঙ্ক তাহলে দিই তোমাদের, তোমরা এই গাণিতিক